কি কারণে এই পরিবর্তন দরকার ছিল? গদি পাল্টেছে, কিন্তু বাংলাদেশ কি পাল্টেছে? আর আপনারা তারেক রহমানকে নিয়ে নাচেন যে কত ভালো, আহা হা, তারেক রহমান চলে এসছে, ভারতের সঙ্গে আবার বন্ধুত্ব বেড়ে যাবে। বন্ধুত্ব না ছাই। এনার পরিচয় কি? 2025 সালে পাকিস্তানে গিয়ে আসিম মুনিরের সঙ্গে যে সাক্ষাৎ করে এসেছিল একটি প্রতিনিধি দল বাংলাদেশের, সেই প্রতিনিধি দলের হোতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে তার মাখো সম্পর্ক, এই ব্যক্তিকেই পরবর্তীতে হয়তো আবার ভারতে পাঠানো হতে পারে। যেদিকে জোয়ারের জল তিনি সেদিকে। এতদিনে বুঝতে আর কোনো অসুবিধা হয় না। তিনি হয়তো চেয়েও ছিলেন মাইনুর রহমানকেই করে দিই সেনাপ্রধান, ওয়াকারুজ্জামানকে দরকার নেই, কিন্তু না, তিনি পারবেন না। কেন? তার কারণ আছে। সংবিধান সংশোধন করলে তখন কি হবে? তখন তো রাষ্ট্রপতির কাছেই মূল ক্ষমতা চলে যাবে। সেটা কি বিএনপি চাইবে? সেটা কি তারেক রহমান চাইবে? শুনুন, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। একজন যদি তারেক রহমানের ডান হাত হয়, তাহলে আরও একজন তারেক রহমানের বাঁ হাত হিসেবে কাজ করবে। তাহলে তো বুঝে নিতে হয় যে এই রদ বদলেও হয়তো রাষ্ট্রপতির ওপর চাপ থাকলেও থাকতে পারে। দেখুন কিরকম মুখোশের আড়ালে তারেক রহমানের বিচার, দেখুন কিরকম মুখোশের আড়ালে খলিলুর রহমানের বিচার। এটা আপনারা ভাবছেন, আসলে তারেক রহমান ঝুঁকে পড়ছেন পাকিস্তানের দিকে। তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে গত বছর 25শে ডিসেম্বর তার বাংলাদেশে ফেরা। সেই সময়ও ভারত তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল, খোদ প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। পরবর্তীতে তার দল বিএনপি যখন জাতীয় নির্বাচনে জিতে আসলো, যখন এক প্রকার নিশ্চিত হওয়া গেল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমানই, ঠিক সেই সময়েও ভারতের থেকে অভ্যর্থনা গেছে তার কাছে, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে গিয়েছে তার কাছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু ভাবতে শুরু করেছেন তারেক রহমান হয়তো ভারতের পক্ষে খুবই স্বস্তিদায়ক হতে চলেছে, খুবই বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করতে চলেছে। কিন্তু এই ধারণা যে পুরোপুরি সত্যি নয়, তা কিন্তু আমি একাধিক এপিসোডে আপনাদের জানিয়েছি এবং তথ্য তুলে ধরে জানিয়েছি, পুরো ইনফরমেশন সহকারে। গত এপিসোডেই আমি আপনাদের দেখিয়েছি যেখানে দিল্লি পুলিশ বাংলা এবং তামিলনাড়ু থেকে 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। আর সেখানেই আপনাদের বলেছিলাম যে দেখুন কিরকম মুখোশের আড়ালে তারেক রহমানের বিচার, দেখুন কিরকম মুখোশের আড়ালে খলিলুর রহমানের বিচার। গদি পাল্টেছে, কিন্তু বাংলাদেশ কি পাল্টেছে? সেদিকে আমাদের নজর রাখতে হবে। গতকাল আমি এই ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এই এপিসোডে আর যা যা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো, কথা দিলাম শেষ পর্যন্ত দেখলে আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে, চমকে যাবেন প্রতিটা মুহূর্তে। এমন এমন ইনফরমেশন আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। আর তাই আজকের এপিসোডের নাম দিয়েছি তারেকের মোক্ষম চাল। হ্যাঁ, তিনি ভাবছেন বিশাল কিছু চাল চেলে দিয়েছি। একদিকে এমন একটা চাল যে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। হাসিনার যত কর্মকর্তা ছিল তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে এবং আগামী দিনে নতুন একটা বাংলাদেশ, তারেক রহমানের মস্তিষ্ক প্রসূত বাংলাদেশ তৈরি করা যাবে। এটা আপনারা ভাবছেন, আসলে তারেক রহমান ঝুঁকে পড়ছেন পাকিস্তানের দিকেই, আর সেটাই আজকে আপনাদের সামনে প্রমাণ করব। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আর ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, প্রথম স্লাইডেই আপনাদের দেখাবো যে গল্পটা আসলে কি, কেন আমি এত কথা বলছি। দেখুন গল্পটা আসলে এটা হচ্ছে 23শে ফেব্রুয়ারির খবর, ডেকান ক্রনিকল ছেপেছিল, যার হেডলাইন বাংলাদেশ আর্মি সিজ মেজর রেশাফল, অ্যাডভাইজার ইন ইন্ডিয়া রিকল্ড। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে বিরাট রদবদল হয়ে গিয়েছে।
পুরো ঝাঁকুনি ধরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে কে, সেটা ক্রমশ প্রকাশ্য। দেখুন কি বলছে, দেয়ার ওয়াজ এ মেজর রিসাফেল অ্যাট দ্য টপ লেভেল ইন দ্য বাংলাদেশ আর্মি অন সানডে ইনক্লুডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ নিউ চিফ অফ জেনারেল স্টাফ মানে সিজিএস। লোকাল মিডিয়া রিপোর্টেড দ্য চেঞ্জেস ইস্যুড বাই আর্মি হেডকোয়ার্টার্স came days after Prime Minister Tariq Rahman's new government assumes power on February 17, Dhaka Tribune reported. 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, 12 ফেব্রুয়ারি ভোট হয়েছে, তারপরে পরেই জানা গিয়েছিল যে বিএনপি জিতেই গেছে, তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে। আর পরেই দেখুন এই গল্প, সেনাবাহিনীতে ব্যাপক রদবদল, প্রথমেই সিজিএস পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, কখন কোথায় হলো এবার বলছে, দ্য রিসাফেল এফেক্টস কি স্ট্র্যাটেজিক কমান্ডস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রিজ প্রিমিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি। কি কারণে এই পরিবর্তন দরকার ছিল এবং কাদের বিভিন্ন পদে স্থান দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলেই আপনাদের সামনে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন প্রথম আলো খবর করেছে 23 ফেব্রুয়ারি আপডেট, এটা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল। কি রদবদল হলো, প্রথমেই যেটা আমি আপনাদের বলছি যে সিজিএস কাকে করা হলো, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, তিনি এতদিন ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড মানে ARDOC, তাকে এবার করা হলো সেনা দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো। এই হচ্ছেন মাইনুর রহমান, এনাকে আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, ইনি হচ্ছেন কিন্তু তারেক রহমানের ডান হাত হিসেবে কাজ করতে চলেছেন, ওয়াকারুজ্জামানের খুবই বিশ্বস্ত একজন লোক। মনে করে দেখুন, ওয়াকারুজ্জামানের যে সময় ভারত সফর বাতিল হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, সেই সময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করেছিল ভারত সফরে এসে এই মাইনুর রহমান। বুঝতে পারছেন, একদিকে যেমন তার ভারতের সঙ্গেও সখ্যতা রয়েছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও কিন্তু মাইনুর রহমানের সখ্যতা দীর্ঘদিনের, আর এইটাকেই কিন্তু কাজে লাগাতে চাইছেন তারেক রহমান। এবার দেখুন, মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান তার পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন এবং এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO হিসেবে দায়িত্বভার নিয়েছেন। ইনি হচ্ছেন মীর মুশফিকুর রহমান। একজন যদি তারেক রহমানের ডান হাত হয়, তাহলে আরও একজন তারেক রহমানের বাঁ হাত হিসেবে কাজ করবেন। বুঝতে পারছেন, এখানে কিন্তু রাষ্ট্রপতির কোনো ভূমিকা নেই। কদিন আগে আপনারা দেখেছেন একটা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তার ওপর কতই না অপমান করা হয়েছে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত হয়েছে। বুঝতে পারছেন, তাকে আড়ালে রেখে চাপ দিয়ে বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে দেওয়া হয়েছে। জানি না এই রদবদলে সেই একই চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা রাষ্ট্রপতির ওপর, হলেও হতে পারে। কেন, তার কারণ এই বিএনপির সরকার ওই রাষ্ট্রপতির মানে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি একসঙ্গে হাসিনাকেও শপথ গ্রহণ করালেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও শপথ গ্রহণ করালেন এবং তারেক রহমানকেও শপথ গ্রহণ করালেন। তার যে বক্তব্য ভাইরাল হচ্ছে সাক্ষাৎকার, সেটা কিন্তু এই বিএনপি সরকার বলছে আমরা কিন্তু নজরে রাখছি, পর্যবেক্ষণ করছি, মানে সমর্থনও করছেন না। তাহলে তো বুঝে নিতে হয় যে এই রদবদলেও হয়তো রাষ্ট্রপতির ওপর চাপ থাকলেও থাকতে পারে। আমি বলছি না, রয়েছে। কি বলছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, ইনি তো একজন বিখ্যাত লোক। ইনি বলছে কি আগে PSO হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, তাকে সেনাবাহিনী থেকে প্রায় এক প্রকার সরিয়ে নেওয়া হলো এবং তাকে এবার রিপোর্ট করতে হবে কোথায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে। হয়তো তাকে খুব সম্ভবত এবার কোনো দেশে পররাষ্ট্রদূত হিসেবে পাঠানো হতে পারে। কে? SM কামরুল হাসান। এনার পরিচয় কি? 2025 সালে পাকিস্তানে গিয়ে আসিম মুনিরের সঙ্গে যে সাক্ষাৎ করে এসেছিল একটি প্রতিনিধি দল,
বাংলাদেশের সেই প্রতিনিধি দলের হোতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এই SM কামরুল হাসান। আজ তিনি তার পুরস্কার পেলেন, তিনি হয়ে গেলেন এই মুহূর্তে রাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। বুঝতে পারছেন তাকে কতটা বিশ্বাস করেন তারেক রহমান, তাই এই মুহূর্তে তাকে আর মানে সরাসরি সেনাবাহিনীতে তিনি কাজ করবেন না। তার পদ থাকবে লেফটেন্যান্ট জেনারেল, ব্যাচ থাকবে, কিন্তু তিনি রিপোর্ট করবেন কাকে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্রমন্ত্রীকে, অর্থাৎ খলিলুর রহমানকে। বুঝতে পারছেন? খলিলুর রহমান, যেই খলিলুর রহমান যার তিনি নিজেই ফরেনার, তাকে উড়িয়ে নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিলেন, আজ তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে তারেক রহমানের আমলে। আর এবার তার ঘনিষ্ঠ লোক কামরুল হাসান, তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে নিয়ে এসে করা হয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সরিয়ে দেওয়া হলো, তাকে এবার রাষ্ট্রদূত করা হতে পারে। আসলে ভারত থেকে একজন পররাষ্ট্র উপদেষ্টাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কে তিনি? আসবো তার কথায়, মোহাম্মদ হাফিজুর রহমান। তাকে এই মুহূর্তে আবার GOC করা হয়েছে, আমি আসবো সেই প্রসঙ্গে। কিন্তু মনে করা হচ্ছে পরবর্তীতে SM কামরুল হাসান, যে পাকিস্তানের সঙ্গে তার মাখো সম্পর্ক, এই ব্যক্তিকেই পরবর্তীতে হয়তো আবার ভারতে পাঠানো হতে পারে বাংলাদেশ হাই কমিশনে। কেন? সেই গল্প আপনাদের সামনে তুলে ধরছি। বলছে কি, মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের EBRC কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। এনার উপরও কিন্তু খুব আস্থাভাজন তারেক রহমান, এবং এই ইমদাদুল ইসলামও কিন্তু ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি। এবার তাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হলো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের দায়িত্ব। এনার সঙ্গেও কিন্তু পাকিস্তানের সখ্যতা অনেকটাই রয়েছে। এবার কি বলছে, মেজর জেনারেল ফিরদৌস হাসান সেলিম, তাকে 24 পদাতিক ডিভিশনের GOC জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং ব্রিগেডিয়ার জেনারেল কায়জার রশিদ পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। ইমদাদুল ইসলাম হচ্ছেন ইনি, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে EBRC হচ্ছেন, তিনি হচ্ছেন এই ইমদাদুল ইসলাম ইনি। এবং সবচেয়ে বড় খবর, এই যে DGFI প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? কায়জার রশিদ। এই কায়জার রশিদও কিন্তু DGFI যখন পাকিস্তানের সঙ্গে নিয়মিত ঘন ঘন বৈঠক করছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, সেই সময় কিন্তু এই কায়জার রশিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ সেই কায়জার রশিদকে DGFI এর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো। বুঝে দেখুন কেমন। এবার দেখুন, এবার যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে এই মুহূর্তে, তিনি হচ্ছেন মোহাম্মদ হাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। এই সেই ব্যক্তি, তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন এবং 55 পদাতিক ডিভিশনের GOC জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর সীমান্তে। বুঝতে পারছেন, ভারত পাকিস্তানের যশোর সীমান্তে এই সেই ব্যক্তি যিনি ভারতে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে বাংলাদেশ হাই কমিশনে কাজ করছিলেন, কর্মরত ছিলেন। তাকে রাতারাতি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে, এবং তাকে এই মুহূর্তে যশোরের GOC বানিয়ে দেওয়া হয়েছে, কমান্ড অফিসার। বুঝতে হবে কেন? কারণ তিনিই তো ভারত সম্পর্কে অনেক ভালো বেশি জানেন, তাই না? এই মুহূর্তে বাংলাদেশে যারা কর্মরত রয়েছেন তার চেয়ে অনেক বেশি ভারত সম্পর্কে তিনি জানবেন, কারণ তিনি এই মুহূর্তে ভারতেই ছিলেন। মানে কিছুদিন আগে পর্যন্ত তাকে বাংলাদেশে এবার নিয়ে গিয়ে তাকে করে দেওয়া হলো যশোরের একজন কমান্ড। বুঝতে পারছেন খেলাটা কোন দিকে খেলাতে চেষ্টা করছেন তারেক রহমান? আর আপনারা তারেক রহমানকে নিয়ে নাচেন যে কত ভালো, আহা তারেক রহমান চলে এসছে, ভারতের সঙ্গে আবার বন্ধুত্ব বেড়ে যাবে। বন্ধুত্ব না ছাই। এবার দেখুন বলছে ওয়াকারুজ্জামানকে কেন সরানো হয়নি, বর্তমান প্রেক্ষাপট। এখানে অনেক গল্প রয়েছে, এখানেও অনেক গল্প রয়েছে। বলছি না, প্রতিটা মুহূর্তে এমন ইনফরমেশন দেব আপনারা চমকে উঠবেন। কেমন দেখুন, বলছে স্বাভাবিক মেয়াদ ও রাজনৈতিক সমঝোতা। জেনারেল ওয়াকারুজ্জামানের স্বাভাবিক মেয়াদের সময়সীমা হচ্ছে 2027 সালের জুন পর্যন্ত। তিনি 2024-এর জুনে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন শেখ হাসিনা ছিলেন, এবং তার 3 বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে 2027 সালে।
কিন্তু তার আগেই তাকে সরিয়ে দেওয়ার কিন্তু অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল, সেটা আপনারা জানেন। এবং কেন সরানো হয়নি সেখানেও কিন্তু অনেক রকম গল্প আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কম চেষ্টা করেননি ওয়াকারুজ্জামানকে ওই সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিতে। কিন্তু এটা ভুললেও চলবে না, শেখ হাসিনাকে পদচ্যুতি করতে এই ওয়াকারুজ্জামানেরই কিন্তু অনেক বড় হাত ছিল। সিআইএ প্লট, সেই এপিসোড আপনাদের দিয়েছি, আপনারা জানেন, দেখেছেন, এবং আজ জলের মতন পরিষ্কার প্রত্যেকটা মানুষের কাছে ওয়াকারুজ্জামানের ভূমিকা। তাই এতদিন পর্যন্ত যারা যারা মনে করছিলেন ওয়াকারুজ্জামান আসলে শেখ হাসিনাপন্থী, হাসিনাকে তিনি ফিরিয়ে আনবেনই, তাদের কাছে এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছে ওয়াকারুজ্জামান হচ্ছে যেদিকে জোয়ারের জল তিনি সেদিকে। এতদিনে বুঝতে আর কোনো অসুবিধা হয় না, বুঝতে পারছেন? আর সেই কারণেই দেখুন 2024 সালের আগস্ট বিপ্লবের পর থেকেই তার ভূমিকা ঘিরে বিএনপি নেতৃত্বের মধ্যে একটি নীরব সমঝোতা তৈরি হয়। সাবুদ্দিন চুপ্পু কি বলেছেন? যদি সেনা না থাকতো আমি হয়তো আর পদে বসে থাকতে পারতাম না। তিনি সেনার প্রশংসা করেছেন, এখানে কিন্তু ওয়াকারুজ্জামান প্রশংসনীয়। কিন্তু ওয়াকারুজ্জামানের কখনো বদনাম করেনি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও। কেন? কিন্তু ওয়াকারুজ্জামানকে কি রেখে দিতে চাইছেন তারেক রহমান? আপাতত রয়েছেন, 2027 পর্যন্ত হয়তো রয়েছেন, কিন্তু তারেক রহমানের সম্মতিতে কি রয়েছেন? এটাও কিন্তু বড় প্রশ্ন। দেখুন কেন বলছে বিপ্লবের রক্ষা কবচ হিসেবে রাখা। যে বিপ্লব হয়েছিল আগস্টে, 5ই আগস্ট হাসিনাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার তার ভূমিকা রাজনৈতিকভাবে বড় করে দেখা হচ্ছে। বিএনপির অভ্যন্তরীণ ধারণা তাকে হুট করে সরালে সেনাবাহিনীর একটি প্রভাবশালী অংশ, যারা শেখ হাসিনার আমলে দীর্ঘদিন সুবিধাভোগী ছিল, তারা বিদ্রোহী অবস্থান নিতে পারত। অর্থাৎ তাকে সরানো মানেই সম্ভাব্য অস্থিরতা। এই ঝুঁকি আপাতত নেওয়া হয়নি, তাই তিনি থাকুক পদে। বুঝতে পারছেন? ওয়াকারুজ্জামানকে তাহলে কেন সরানো হয়নি? তার কারণ কিন্তু আরও একটা রয়েছে। আমি বলবো এই তো কারণ রয়েছেই অবশ্যই বিপ্লবের রক্ষা কবচ হিসেবে, কিন্তু ওয়াকারুজ্জামান তারেক রহমানের এই যে গল্প, অনেক কিছু কিন্তু তিনিও জানেন। তাকে হঠাৎ করে সরানো যায় না। দেখুন, এই যে মাইনুর রহমানের কথা আপনাদের বলছি না, মাইনুর রহমান কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় এই মুহূর্তে ব্যক্তি সেনাপ্রধান হওয়ার জন্য। কারণ তারেক রহমানের খুব কাছের লোক তিনি হয়তো চেয়েও ছিলেন মাইনুর রহমানকেই করে দিই সেনাপ্রধান, ওয়াকারুজ্জামানকে দরকার নেই, কিন্তু না, তিনি পারবেন না। কেন? তার কারণও আছে। আর ওয়াকারুজ্জামান এক ধার দিয়ে সব পাকিস্তানপন্থী ব্রিগেডিয়ারদের পদে বসিয়ে দিচ্ছে তারেক রহমান, তিনি বিরোধিতাও করছেন না। কেন? সেখানেও কিন্তু গল্প রয়েছে। এখানেই বলছে সমঝোতা বিএনপি এবং ওয়াকারের। কি বলছে? তিনি এখন ব্যালেন্সিং অ্যাক্ট ভূমিকা পালন করছেন। মানে কি? ওই যে বললাম, দু নৌকায় পা দিয়ে চলবো। বুঝতে পারছেন? দেখুন কীরকম বলছে, উপরের মুখ নিচে পুনর্বিন্যাস। ওয়াকারকে সামনে রেখে তারেক রহমান কার্যত নিচের স্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে বড়সড় রদবদল সেরেছেন। মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল পদে পুনর্বিন্যাস করে বিএনপি ঘেঁষা অতীতে নির্যাতিত কর্মকর্তাদের বসানো হয়েছে। মানে আওয়ামী লীগের আমলে যারা নির্যাতিত বলে দাবি করে তাদেরকে এই পদে বসানো হয়েছে, এবং তারা বিএনপি ঘনিষ্ঠ, তারেক রহমান ঘনিষ্ঠ। এবার কি বলছে? ফলে নামমাত্র সেনাপ্রধান থাকলেও কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন প্রধানমন্ত্রীর দপ্তর কেন্দ্রিক, এমন ধারণায় কিন্তু জোরালো। মানে সেনাপ্রধান হয়ে রয়েছেন ওয়াকারুজ্জামান, কমান্ড কে করবেন? তারেক রহমান। আর তার কি ভূমিকা থাকবে? তারেক রহমানের সঙ্গে বাকি সেনাদের সমন্বয় সাধন করা। বোঝা গেল? মানে এই মুহূর্তে ওয়াকারের কি ভূমিকা হবে তাহলে? তিনি নামেই সেনাপ্রধান, কিন্তু কাজ করবেন একজন সমন্বয়ক হিসেবে। সরকার যা বলবে সেই বার্তা সেনা পর্যন্ত পৌঁছে দেবেন, আবার সেনারা যা ডিসিশন নেবে সেই বার্তা সরকার পর্যন্ত পৌঁছে দেবেন। তার কোনো কমান্ড আর কাজ করবে না এই মুহূর্তে বাংলাদেশে 2027 সাল পর্যন্ত তিনি একজন ঘট হিসেবে থাকবেন, এটুকু পরিষ্কার। দেখুন তারপর আসলে তারেক রহমান ও বিএনপির অন্দরে আসলে কি চলছে, এটাও বড় প্রশ্ন এই মুহূর্তে। বলছে 3 স্তরের শোধন কৌশল। বর্তমান সরকার ধাপে ধাপে কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে, লক্ষ্য ক্ষমতার বলয় পুনর্গঠন করা। কিন্তু কথা কি ছিল? জুলাই সনদের নামে যে গণভোট হলো তাতে হ্যাঁতে অনেক ভোট পড়লো, তাহলে কথা কি ছিল? এবার তো সংবিধান
পরিবর্তন করতে হবে। আর সংবিধান পরিবর্তন করলে জুলাই সনদের কথাবার্তা অনুযায়ী কি হতো, সেনাপ্রধান এবং সেনাতে যে এই রদবদল এককেন্দ্রিক হয়ে যেত, শুধুমাত্র রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারতেন, আর কোনো ব্যক্তি নয় জুলাই সনদ অনুযায়ী। তাহলে তারেক রহমান দেখুন, সেই জুলাই সনদের গণভোটে হ্যাঁ পড়ার পরেও সেইটা এখনও পর্যন্ত মানে ওই সংবিধান সংস্কার আর কি, জুলাই সনদের সূত্র অনুযায়ী ওই সংস্কার না করেই কিন্তু আগে তড়িঘড়ি রদবদলটা সেরে নিলেন, যাতে রাষ্ট্রপতি যে কেউ হোক, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা যাওয়ার পর যাতে তারা কেউ কিছু করতে না পারে, তার আগে আমি 3 বছরের মেয়াদ দিয়ে বসিয়ে দিলাম সবাইকে। গল্পটা এখানে কি হয়েছে বলবো। সেনাবাহিনী থেকে হাসিনা বলায় নির্মল, এটা আমি আগের স্লাইডে আপনাদের সামনে পরিষ্কার করলাম কেমন, যেরকম সেনা প্রধানকে সরানো হয়নি, কিন্তু গোয়েন্দা সংস্থা DGFI ঢাকা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ গ্যারিসনের কমান্ড বদলে দেওয়া হয়েছে। কৌশলগত বার্তা স্পষ্ট, কোনো একক পদে থেকে যেন বড় পদক্ষেপ নেওয়া সম্ভব না হয়। পারবেও না, ওয়াকারুজ্জামানের হাতে এখন সেই ক্ষমতাও আর নেই, থাকলো না। তিনি একা নির্দেশে কোনো কাজ আর করতে পারবেন না এই মুহূর্তে। দেখুন এখানে আবার একটা ভারতকে বার্তাও আছে, আমি বারবার বলছি না, ওই যে হাফিজুর রহমান তাকে ভারত থেকে তুলে নিয়ে গিয়ে আবার ভারতের সীমান্তেই মোতায়েন করে দেওয়া হলো, কমান্ড বানিয়ে দেওয়া হলো। কেন দেখুন বলছে কি, ভারত ভীতি বনাম কূটনৈতিক বাস্তবতা। দলের ভেতরে কট্টর ভারত বিরোধী মনোভাব থাকলেও তারেক রহমান আপাতত ধীরে চলনীতিতে। প্রকাশ্যে দেখাচ্ছে আমি ভারতের বন্ধু, কিন্তু বিএনপি কি ভারতের বন্ধু? কোনোদিনও ছিল? এটা নিয়ে আমি একটা বিস্তারিত এপিসোড আপনাদের দেব। যে সময় বিএনপি বাংলাদেশে রাজ করছে, এই খালেদা জিয়া বাংলাদেশে রাজ করছে, সেই সময় ভারতে মানে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যে ভারত, সেই ভারতে কতটা অস্থিরতা ছিল, এবং এই অস্থিরতার দায় বিএনপি ছিল, খালেদা জিয়া ছিল। সেই দায় অস্বীকার করতে পারেন না আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানও। দেখুন কি বলছে, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা কিংবা ওয়াকারকে বহাল রাখা, এসবকে দিল্লির প্রতি আশ্বাস হিসেবে দেখা হচ্ছে যে আমরা দিল্লির প্রতি আশ্বাস রাখছি। যেহেতু খলিলুর রহমান ভারতে পড়াশোনা করেছেন, ওয়াকারুজ্জামান একটু ভারতপন্থী, হাসিনার সম্পর্কিত আত্মীয় হয়, সেটা তাই অনেকেই এই কথাটা ভাবছেন যে হ্যাঁ সত্যিই তো তারেক রহমান ভারতের সঙ্গে মিলেমিশে কাজ করারই কথাবার্তা, সেই বার্তাই দিচ্ছেন। কিন্তু যাতে বাংলাদেশ চরমপন্থায় যাচ্ছে এমন বার্তা না যায়, এই বার্তা তিনি দেওয়ার চেষ্টা করছেন। অথচ দেখুন যাদেরকে পদে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো তারা প্রত্যেকেই কিন্তু পাকিস্তানপন্থী। আগামী দিনে তারা কিন্তু প্রত্যেকেই এই যে কায়জার রশিদ ব্রিগেডিয়ার, যাকে এই মুহূর্তে DGFI এর মহাপরিচালক করা হয়েছে, তিনি তো কদিন আগেই পাকিস্তানে গিয়েছিলেন 2026 সালে, যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তান আমার ভাই কত দরদিয়া কথা তিনি বলে এসেছিলেন, বুঝতে পারছেন? আর এনাদেরকে এখন তারা পদে বসাচ্ছেন কে? এই তারেক রহমান। বুঝতে অসুবিধা হয়? আমি বলবো না, অনেকে আপনারা বলেন বুঝতে পারছেন, তাই চেষ্টা করছি কতটা যাতে না বলার। কিন্তু এটা তো বুঝতে হবে না যে তারেক রহমান, আপনারা ভাবছেন যে খুব ভালো, খুব সাদাসিধা একজন ব্যক্তি, আসলে কি তাই? নিজেকে প্রশ্ন করুন। আর এই সমস্ত তথ্যগুলো তুলে ধরছি, তারপর একটু ভাবুন কি বলছে। নির্বাচন, সংবিধান ও ক্ষমতার পুনর্বিন্যাস, বর্তমান লক্ষ্য সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে বিতর্কের অবসান। বিএনপি চায় সেনাপ্রধানের নিয়োগ ও মেয়াদ নির্ধারণে প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও শক্তিশালী করার আইনি ভিত্তি তৈরি করতে। তাহলে কি বিএনপি চায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ুক, সেনাপ্রধান এবং এই ব্রিগেডিয়ারদের পদে বসানোর জন্য। কিন্তু জুলাই সনদ কি বলে? সংবিধান সংশোধন করলে তখন কি হবে? তখন তো রাষ্ট্রপতির কাছেই মূল ক্ষমতা চলে যাবে, বেশিরভাগ ক্ষমতা তখন রাষ্ট্রপতির হাতেই চলে আসবে, সে যেই রাষ্ট্রপতি হোক না কেন। সেটা কি বিএনপি চাইবে? সেটা কি তারেক রহমান চাইবে? শুনুন, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, কথাটা পুরনো হলেও আজকেও বাস্তব, আপনাকে মানতেই হবে। তাই আপনারা যারা ভাবছেন এই তারেক রহমান হাসিনাকে ফেরাবেন, এই তারেক রহমান আওয়ামী লীগকে ফেরাবেন,
তিনি চাইবেন যতটা সম্ভব তাদেরকে দূরেই রাখতে। কারণ তিনিও জানেন যতদিন এখানে আওয়ামী লীগ নেই ততদিন আমি একা রাজত্ব করে যেতে পারবো, যেমন খুশি তাই করে যেতে পারবো। মানুষ ভোট দিয়ে আমাদের জিতিয়েছে, আমাদের সমস্ত সিদ্ধান্ত মানুষ মেনে নিতে বাধ্য। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা তো অবশ্যই দেখার। আপনারাও দেখতে থাকুন, আমাদেরও নজর থাকবে, যে কোনো আপডেট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো, কথা দিচ্ছি। আর এই এপিসোডটি যদি মনে হয় যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আরও 5 জনের সঙ্গে, দেখার সুযোগ করে দেবেন অন্যদেরও। লাইক করবেন অবশ্যই এপিসোডটি, সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।